নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে বিপিএসই 142 এই আলোচনায় ইউনিট নাম্বার 11 এবং ইউনিট নাম্বার 12 ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশিয়া এবং ইউনিট নাম্বার 12 ইন্ডিয়াস পলিসি টুয়ার্ডস আফ্রিকা অ্যান্ড ল্যাটিন আমেরিকা। এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আজকের আমার আলোচনার বিষয় হিসেবে প্রথমেই আমি পাঠ এককগুলির উদ্দেশ্যগত দিকের উপর আলোকপাত করব। তারপর আমি আলোচনা করব ভারত এবং মধ্য এশিয়া মধ্যেকার সম্পর্কের দিক। তারপর আমার আলোচনার বিষয় থাকবে ভারত এবং পশ্চিম এশিয়া রাষ্ট্রগুলির সাথে ভারতের সম্পর্কের বিভিন্ন দিক। তারপর আমি আলোচনা করব ভারত এবং আফ্রিকা মহাদেশ প্রসঙ্গে এবং ভারত এবং ল্যাটিন আমেরিকা, এটাও আমার আলোচনার আজকে একটা বিষয় হিসেবে থাকবে। অবশেষে আমরা আমাদের চিন্তা চেতনা কিভাবে পরিচালিত করতে পারি সেই সংক্রান্ত আমাদের ভাবনা বিষয়ে আলোকপাত করব। আমি প্রথমে এই পাঠ এককের উদ্দেশ্যগত দিক প্রসঙ্গে বলবো। এই পাঠ এককগুলির মধ্যে দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সমগ্র পাঠক সমাজকে যে বিষয় সম্পর্কে অবগত করতে চায় তা হচ্ছে ভারত এবং মধ্য এশিয়া রাষ্ট্রগুলির সম্পর্ক এবং নতুন করে আজকের দিনে দাঁড়িয়ে এই সম্পর্কের যে পূর্ববর্তী নীতি থেকে আমরা সরে এসে অনেক বেশি গ্রহণীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই রাষ্ট্রগুলির সাথে, সেই বিষয়টির উপর আলোকপাত করা। দ্বিতীয়ত, এই পাঠ এককের মধ্য দিয়ে পাঠক সমাজ ভারত এবং পশ্চিম এশিয়ার দেশগুলি তাদের মধ্যেকার সম্পর্কের দিক সম্পর্কে উপলব্ধি করতে পারবে এবং এই পাঠ এককের মধ্য দিয়ে ভারত এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ উপলব্ধি করতে পারবে। এছাড়াও এই দুই পাঠ এককের মধ্য দিয়ে ভারত এবং ল্যাটিন আমেরিকা দেশগুলির ক্ষেত্রে সম্পর্কের নতুন ধরন বা নতুন যে আঙ্গিক আজকে আমরা উপনীত হয়েছি সে বিষয় সম্পর্কে উপলব্ধি করতে পারবে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা এই পাঠ এককের মধ্য দিয়ে সেখানকার ভৌগোলিক পরিমণ্ডল, ভারতের সাথে অর্থনৈতিক দিক দিয়ে সম্পর্কের আঙ্গিক, প্রতিরক্ষা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন দিক উপলব্ধি করতে পারব এবং এই পাঠ একক পঠন পাঠনের মধ্য দিয়ে পাঠক সমাজ
ভারতের নতুন বিদেশ নীতির যে ধরন তাও উপলব্ধি করতে পারবেন এবং পূর্ববর্তী সময়ে বিদেশ নীতি থেকে আজকের বিদেশ নীতির প্রাসঙ্গিকতা এবং বিশ্ব দরবারে ভারতের এই ক্রমবর্ধমান উঠে আসার বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হবেন। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সমস্ত পাঠক সমাজকে এই বিষয়ে একটা সঠিক উপলব্ধির ক্ষেত্র ইউনিট নাম্বার 11 এবং ইউনিট নাম্বার 12 এ স্টাডি মেটেরিয়ালস এর মাধ্যমে পাঠক সমাজকে সজাগ করতে চায়। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বর্তমান ভারত সরকারের বিদেশ নীতির যে নানান নূতন আঙ্গিক যা বহু প্রশংসিত এবং যা পূর্ববর্তী সময়কার বিদেশ নীতির ধরন থেকে বেরিয়ে এসে আরো উদ্যোগপূর্ণ এবং সময়ের সাথে সঙ্গতিপূর্ণ অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগোলিক এবং যুগ উপযোগী ধারণা তাই পাঠ এককগুলির মধ্য দিয়ে পাঠক সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। আমি বলবো পাঠক সমাজকে আপনারা স্টাডি মেটেরিয়ালস ভালো করে চর্চা করবেন, তাহলে এই বিষয়ে আপনাদের উপলব্ধির ক্ষেত্রটা অনেক বেশি প্রসারিত হবে। আমার আজকের আলোচনার মূল যে জায়গা সেই জায়গায় প্রবেশ করব। প্রথমে আমি ভারত এবং মধ্য এশিয়া এই দুই অঞ্চলের মধ্যেকার সম্পর্কের দিক আমি পাঠক সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করব। বিগত 2 দশক সময়কাল ধরে ভারত, মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়া সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন পরিবেশ বা তার প্রাসঙ্গিকতা অনেক বেশি গুরুত্ব লাভ করেছে। প্রথমে আমি ভারত ও মধ্য এশিয়ার মধ্যেকার সম্পর্কে বিষয়টি খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। মধ্য এশিয়ার এই সমস্ত রাষ্ট্রগুলো 1990 এর সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের অবসান এরপর কার্যত এই রাষ্ট্রগুলো স্বাধীনতা অর্জন করে। মধ্য এশিয়ার এই রাষ্ট্রগুলির মধ্যে মূলত 5টি রাষ্ট্র যার কথা আমাদেরকে প্রথমে উল্লেখ করতে হবে, যেমন কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। এই 5টি প্রজাতান্ত্রিক রাষ্ট্র যা মধ্য এশিয়ার মূল ভূখণ্ডকে ছড়িয়ে ছিটিয়ে বা বিস্তারের সাথে অবস্থান করেছে, যার সাথে ভারতের সরাসরি দূরত্ব যথেষ্ট পরিমাণেই রয়েছে এবং এই সমস্ত রাষ্ট্রের সাথে ভারতের
যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট প্রতিকূল বলা যাবে এমনটা ভাবতেই হয়। ফলে এই অঞ্চল সম্পর্কে ভারতের বিদেশ নীতি মূলত 1990-এর দশকের পর থেকেই শুরু হয় এবং এই সম্পর্ক মূলত অর্থনৈতিক দিক থেকে খুবই প্রাসঙ্গিকতা অর্জন করেছে। ভৌগোলিক অবস্থান যা মধ্য এশিয়ার এই অংশকে আফ্রিকা, উত্তর আফ্রিকা এবং ইউরোপের সাথে একটা সংযোগ রচনা করেছে বা তৈরি করেছে বলা যেতে পারে। ফলে এই অঞ্চলের ভৌগোলিক যে আধিপত্যবাদ বা ভৌগোলিক অবস্থান বলতে পারেন, সেই দৃষ্টিভঙ্গি থেকে ভারতের সাথে এর যোগাযোগ যথেষ্ট অসুবিধাজনক। বিভিন্ন অঞ্চলের সাথে সংযোগ রক্ষা করে এই অঞ্চলের সাথে ভারতের একটা সম্পর্ক তৈরি করতে হয় এবং সরাসরি সড়ক পথে এই অঞ্চলে যোগাযোগ নেই বললেই চলে। ফলে একটা দীর্ঘ সময়কাল ব্যাপী এই অঞ্চলের সাথে ভারতের বিদেশ নীতির বা ভারত মধ্য এশিয়া সম্পর্ক খুব উল্লেখযোগ্য এটা বলা যায় না। তবে 1990-এর দশকের পর থেকে ধীরে ধীরে এই সম্পর্কের একটা নতুন আঙ্গিকে দেখার একটা প্রবণতা তৈরি হয়েছে। ভারতের উদারনীতিকরণ গ্রহণ এবং বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক স্তরে ভারতের নতুন করে বাজার কেন্দ্রিক অর্থনীতির মধ্যে প্রবেশ এই জাতীয় প্রবণতাকে সামনে এনেছে। ভারত মধ্য এশিয়ার এই দেশগুলো যেগুলো সম্পর্কে আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান এবং উজবেকিস্তান, যার মধ্যে উজবেকিস্তান একেবারে মধ্য এশিয়ার মূল ভূখণ্ডের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং অনেকটা বিস্তৃত একটা অঞ্চল, যার সাথে ভারতের 2014 পরবর্তী পর্বে যথেষ্ট সক্রিয় বৈদেশিক সম্পর্ক গড়ে উঠেছে এবং অনেক নতুন নতুন চুক্তি তে আবদ্ধ হয়েছে। এছাড়াও কিরগিজস্তানের সাথে 2010, 12 এবং 14 পরবর্তী পর্বে এই অঞ্চলের সাথে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে নানান ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাজিকিস্তান এবং তুর্কিমেনিস্তান এগুলি সাথেও নানান ধরনের চুক্তি মধ্য দিয়ে অনেক বেশি পরিমাণে ভারতীয় পণ্য সেখানে রপ্তানি করা হয়েছে এবং সেখানকার অপরিশোধিত তেল বা তেল ভান্ডার যেটা, সেগুলোকে ভারতে ব্যবহার করার জন্য নানান ধরনের চুক্তি বদ্ধ হওয়া সম্ভব হয়েছে। এই অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রগুলি নানান বিষয়ে ভারতের সাথে নতুন করে সম্পর্কের বাতাবরণ বা সম্পর্ক জুড়তেও আগ্রহ প্রকাশ করেছে। তার মূল কারণ হচ্ছে অর্থনৈতিক
এবং রাজনৈতিক এবং সামাজিক। তার কারণ পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে এই অঞ্চলেও ক্রমাগত সন্ত্রাসবাদ, উগ্র ইসলামীয় মৌলবাদ এগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, যা আজকের পৃথিবীতে একটা বিরাট বড় সমস্যা। ফলে ভারতের মতো সন্ত্রাসবাদী মোকাবিলায় বা সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে কোণঠাসা করার ক্ষেত্রে ভারতের যে ভূমিকা, সেই ভূমিকার সাথে অনেক রাষ্ট্রই নতুন করে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে লড়তে বা লড়াই করতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা বা উৎসাহ প্রকাশ করেছে। ফলে স্বাভাবিকভাবে মধ্য এশিয়ার এই অংশে রাষ্ট্রগুলি যদিও তাদের এই জাতীয় প্রজাতান্ত্রিক মানসিকতা বা বলতে পারেন চিন্তা চেতনা, যা সোভিয়েত রাশিয়ার ভাঙনের পরবর্তী পর্বে গড়ে ওঠা, তারা ভারতের কাছ থেকে সাথে সম্পর্ক জোড়া একটা নতুন দিক তাদের ভাবনার মধ্যে এনেছে। এবং এই ক্ষেত্রে সেন্ট্রাল এশিয়া ভারত সম্পর্ক মূলত সিকিউরিটি, নিরাপত্তার দিক থেকে ভাবা হয়েছে। এই অংশের অনেক রাষ্ট্রগুলো যারা ভারতের কাছ থেকে বিভিন্ন ধরনের হালকা মাপের সামরিক অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে এবং অর্থনৈতিক কোঅপারেশন বা বাণিজ্যিক চুক্তি তে তারা আস্থা জ্ঞাপন করেছেন। এবং কালচারাল রিলেশন এর দিক থেকে মধ্য এশিয়ার এই অঞ্চলের সাথে ভারতের একটা সুদূর অতীত রয়েছে। তার কারণ আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো যে সুলতানি শাসকরা বা মুঘলরা তারা অনেকটাই মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল। ফলে বৃহত্তর ভারতীয় সংস্কৃতির সাথে এই অংশের একটা একাত্মতা কিন্তু বহুকাল পূর্বে সেই আদি মধ্যযুগ থেকেই কিন্তু গড়ে উঠেছিল। তো সেই মধ্য এশিয়া, যা মুঘলদের বলবো আভাসভূমি, যে মুঘলরা পরবর্তীকালে ভারতীয় সংস্কৃতি বা ভারতের মাটিতে মিশে গেছিল, ফলে এবং ভারতীয় হয়ে উঠেছিল বিশেষ করে আকবর সময় থেকে আমি বলবো। তো মহান সম্রাট আকবরের সময় থেকে। তো এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ভারত মধ্য এশিয়ার সম্পর্ক কিন্তু মজবুত একটা ভিত্তি রচনা করেছে। 2014 এনডিএ 2 সরকার অর্থাৎ মোদি গভর্নমেন্টের রাজত্বকালে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। এছাড়াও বিভিন্ন ভারতীয় কোম্পানিগুলো বিশেষ করে ঔষধ এবং বস্ত্র শিল্প কারখানার সামগ্রী, এছাড়াও ইলেকট্রিক সামগ্রী, যেগুলো মধ্য এশিয়ার বিভিন্ন দেশগুলিতে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। এক্ষেত্রে আমরা কার্ডিলা ফার্মা, র্যানব্যাক্সি, ডক্টর রেড্ডি, সিপলা
এই সমস্ত কোম্পানিগুলোর কথা আমরা বলতে পারি, যে সমস্ত কোম্পানিগুলো মধ্য এশিয়ার বিস্তীর্ণ অংশে ঔষধ এবং সামগ্রী প্রদান করে। এমনকি মধ্য এশিয়ার এই সমস্ত দেশগুলি ছাত্র ছাত্রীদেরকে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের ক্ষেত্রে অনেকটা সুবিধা প্রদান করা হয়েছে, যাতে করে সম্পর্কের একটা নতুন দিক উন্মোচিত হয়। আমি ইতিমধ্যেই বলেছি 2012 সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়, যা 2014 পরে অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করে। ফলে মধ্য এশিয়া ক্ষেত্রে একটা নতুন বিদেশ নীতি বা বৈদেশিক সম্পর্ক ভারতের সাথে যুক্ত হয়েছে। এতে করে ভারতের নিরাপত্তা প্রশ্নটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক স্তরে ভারতের গ্রহণযোগ্যতার ক্ষেত্র প্রসারিত হয়েছে। আমি পাঠক সমাজকে অনুরোধ করব, আপনারা আমাদের যে স্টাডি মেটেরিয়ালস ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিপিএসসি 142 তে দেওয়া হয়েছে, সেটা ইউনিট নাম্বার 11 এর স্টাডি মেটেরিয়ালস ভালো করে পঠন পাঠন করুন, তাহলে আপনাদের ধারণা আরো প্রসারিত হবে। সময়ের স্বল্পতার কারণে আমাকে আমার পরবর্তী যে আজকের আলোচনার ক্ষেত্র ভারত এবং পশ্চিম এশিয়া, এই বিষয়ের উপর আলোকপাত করব। পশ্চিম এশিয়া ভৌগোলিক অবস্থান ভীষণভাবে প্রাসঙ্গিক, বিশেষ করে ভারতের নিরাপত্তার সাথে। পশ্চিম এশিয়ার বিভিন্ন রাষ্ট্র যা অতি প্রাচীন সভ্যতার নিদর্শনও বহন করে। সুমের, মেসোপটেমিয়া, ব্যাবিলন, যে প্রাচীন সভ্যতা বা সভ্যতার ধারণভূমি বলে গণ্য করা হয়, সেই মেসোপটেমিয়া সভ্যতা, যা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, সেই ব্রোঞ্জ যুগীয় সভ্যতা ভীষণভাবে বিস্তৃত ছিল এই পশ্চিম এশিয়া, ইরাক, আধুনিক ইরাক, ইরান, এই অঞ্চল জুড়ে, এবং সমগ্র পৃথিবীর যে খনিজ তেল, তার একটা বিরাট, বলা যায় বেশিরভাগ অংশটা এই পশ্চিম এশিয়ার ভূগর্ভে সঞ্চিত। ফলে পশ্চিম এশিয়ার সাথে ভারতের যোগাযোগের ক্ষেত্রটাকে, সেটা মধ্য এশিয়াই হোক বা পশ্চিম এশিয়ার ক্ষেত্রেই হোক, ভারতের একটা নিবিড় সংযোগ রয়েছে। তার কারণ ভারত উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে অনেকটা এগিয়ে গেছে সময়কে সঙ্গে নিয়ে, এবং ক্রমাগত আজকের দিনে দাঁড়িয়ে ভারত উন্নত রাষ্ট্রগুলির মধ্যে নিজেকে স্থান করে নিয়েছে বলা যায়। তার কারণ ভারতের অর্থনীতি মজবুত অর্থনীতির অঙ্গ। ভারতের জীবনযাত্রার মান ক্রমাগত
উন্নতির দিকে এগিয়ে চলেছে। ভারতের বিদেশ নীতি, ভারতের সার্বিক কর্মকাণ্ড, ভারতের তথ্য প্রযুক্তি, নিরাপত্তার ক্ষেত্র, অর্থনৈতিক কর্মকাণ্ড সব মিলিয়ে ভারত আজ সমগ্র পৃথিবীর কাছে তার গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করেছে। তো ভারতের এই অগ্রগতির সাথে জড়িয়ে রয়েছে মধ্য এবং পশ্চিম এশিয়ার অপরিশোধিত খনিজ তেল এবং এই অংশের রাষ্ট্রগুলির মধ্যে মূলত 4টি জাতি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়: তুর্কি, পারসিক বা পারস্য, আরব এবং ইসরায়েল। আরবরা পশ্চিম এশিয়া থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত 20টির বেশি রাজ্যে বিস্তৃত। শিয়ারা ইরান, ইরাক এবং বাহরিনের মতো দেশগুলিতে বেশি পরিমাণে শিয়া সম্প্রদায়ের মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করি। আর সুন্নিরা সমস্ত আরব অংশে তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করেছে। পশ্চিম এশিয়ার সাথে সম্পর্কের যে ক্ষেত্র, তা আমরা 2005 সালের নতুন করে একটা দৃষ্টিভঙ্গির সাথে পশ্চিম এশিয়ার লুক ফর ওয়েস্ট এশিয়া লক্ষ্য করি এবং প্রধানমন্ত্রী হিসেবে 2014 সালে নরেন্দ্র দামোদর দাস মোদী আসার পর থেকে ভারত এবং পশ্চিম এশিয়ার সম্পর্ক আরো বেশি গভীরতার সাথে এগিয়ে গেছে। এই সময় পর্বে আমরা লক্ষ্য করেছি যে পশ্চিম এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের সাথে একটা এমন সামঞ্জস্যপূর্ণ, যা ভারতের পূর্ববর্তী সময়কালেও বিদেশ নীতির অঙ্গ ছিল, সেই ব্যালেন্স বজায় রাখা হয়েছে এবং নতুন করে ভারত এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন রাষ্ট্র, তা ইসরায়েল হোক বা ইসরায়েলের যে জাতিসত্তার পরিচয় সংক্রান্ত বিষয় হোক, সেই বিষয়কে সমর্থন করা এবং ইরাক ইরান যুদ্ধে ইরাকে মার্কিন আক্রমণকে সরাসরি বিরোধিতা না করে একটা বার্তা প্রদান করা এবং ইরানের সাথে সম্পর্কের এক নতুন আঙ্গিক, যা ইরান হচ্ছে এমন একটা রাষ্ট্র যা ভারতের সাথে মধ্য এশিয়ার সংযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। না হলে ভারতের পণ্য সামগ্রী মধ্য এশিয়ায় পৌঁছানোর ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা বা অনেক বেশি পরিবহন খরচ বহন করতে হয় এবং ভারত এই অংশের অপরিশোধিত তেল, যা উপর নিয়ন্ত্রণ কার্যত আমেরিকা, তার একজন বড় ক্রেতা।
ভারতের বিভিন্ন ঔষধ কোম্পানিগুলি যেমন র্যানব্যাক্সি, যেমন ডক্টর রেড্ডি, ক্যাডিলা ফার্মা, এই সমস্ত কোম্পানিগুলিও এই অংশে কার্যকরী ব্যবসায়িক যোগ প্রতিষ্ঠা করেছে এবং ভারতের অনেক কোম্পানি, বিশেষ করে ওএনজিসি, আদানি এবং রিলায়েন্স গোষ্ঠী, তারা এই অংশে অপরিশোধিত তেল উত্তোলন এবং তা পাইপলাইনের মাধ্যমে, যে পাইপলাইন এর মাধ্যমে অপরিশোধিত গ্যাস এবং তেল আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারতে আনার উদ্যোগ গ্রহণ করেছে এবং এই অংশের সাথেও সম্পর্কের যে ক্ষেত্র রচিত হয়েছে, তাতে করে ভারত বাণিজ্যিক ক্ষেত্রে একটা নতুন করে এই অংশে বিনিয়োগ, এখানকার যে সমস্ত সামগ্রী, যার মধ্যে একটা বিরাট অংশ রয়েছে অপরিশোধিত তেল এবং গ্যাস, তা প্রাকৃতিক গ্যাস, তা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে এবং ভারত থেকে বিভিন্ন সামগ্রী যেগুলি এই অংশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মধ্য এশিয়ার সাথে সংযোগেও পশ্চিম এশিয়ার এই সমস্ত রাষ্ট্রের সাথে ভারত ক্রমাগত নানান ধরনের বিদেশ পর্যায়ের চুক্তি এবং আলোচনা, সেগুলো যেমন সংগঠিত করেছে, তেমনি সন্ত্রাসবাদ মোকাবিলা এই অংশের একটা বড় সমস্যা। এই অংশে বিভিন্ন ইসলামীয় সংগঠন, উগ্রবাদী সন্ত্রাসবাদী সংগঠন, যাকে পাকিস্তানের মতো রাষ্ট্রগুলি মান্যতা দেয়, তার বাড়বাড়ন্ত এই অংশের মানুষদের কাছেও একটা অসুবিধার সৃষ্টি করেছে। সেই ব্যাপারগুলো যৌথভাবে সংগঠিত হয়েছে। এখানকার নানান বিষয়ে ভারত প্রশিক্ষণের আয়োজন করেছে এবং শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত রাষ্ট্রের জনগণকে ভারতে আসার এবং ভারতের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে ভারত এবং পশ্চিম এশিয়ার সম্পর্ক একটা ক্রমাগত পরিবর্ধিত এবং পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, যা উভয় অঞ্চলের মানুষের কাছে এবং আন্তর্জাতিক স্তরে ভারসাম্য রক্ষা, বিশেষ করে চীনের আগ্রাসন এবং আমেরিকার এই অংশের প্রতি বা এই অঞ্চলে তেলের প্রতি যে একচেটিয়া নিয়ন্ত্রণ, তা থেকে এরাও বেরিয়ে আসার জন্য ভারতের মতো রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্পর্ক নিয়ে নতুনভাবে সম্পর্ক ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। ফলে পাঠক সমাজকে আমি বলবো, আপনারা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা হচ্ছে ইউনিট নাম্বার 11, আপনারা ভারত, পশ্চিম এশিয়া, ওয়েস্টার্ন এশিয়া সংক্রান্ত আলোচনা আরো বেশি করে বারংবার চর্চা করুন। তার কারণ ভারতের সাথে
এই অংশে অর্থনীতির একটা ভীষণ যোগ রয়েছে। তার কারণ অপরিশোধিত তেল পাওয়া ভারতের কাছে ভীষণ প্রয়োজন। না হলে ভারতের পণ্য সামগ্রী বা যে অর্থনীতি তা বাধাপ্রাপ্ত হবে, এবং এই অঞ্চলে যদি সার্বিকভাবে নিরাপত্তা কোনো প্রকার বিঘ্ন ঘটে, তাহলে আন্তর্জাতিক স্তরে তেলের দাম বৃদ্ধি পাবে এবং তাতে করে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ফলে আমাদেরকে ভাবতে হবে পশ্চিম এবং মধ্য এশিয়া সম্পর্কে সবসময় একটা সতর্ক দৃষ্টিভঙ্গি রাখা এবং সম্পর্কের বাতাবরণকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, যেটা ভারতের মূল লক্ষ্য। এবং বর্তমান ভারতের সরকার সেই লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হচ্ছে। সেই সম্পর্কে আমাদেরকে সঠিক ভাবনার দ্বারা চালিত হতে হবে। আমার আজকের আলোচনা পরবর্তী ক্ষেত্র ভারত, এবং তাহলে লক্ষ্য করব যে ভারত এবং আফ্রিকা সংযোগ রচিত হয়েছিল সবচেয়ে বেশি করে মহাত্মা গান্ধীর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রক্রিয়া আফ্রিকার মাটিতে প্রথম প্রকাশিত হয়েছিল। ভারতীয়দের প্রতি সেখানকার শ্বেতাঙ্গ শাসকদের অন্যায় আচরণ এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষদের উপর শ্বেতাঙ্গদের যে নানান ধরনের অত্যাচার, যার বিরুদ্ধে মহাত্মা গান্ধী তীব্র আক্রমণ এনেছিলেন। অবশ্যই আন্দোলনের এক নতুন পরিভাষাকে সামনে রেখে অহিংস উপায়ে অহিংস সত্যাগ্রহকে আফ্রিকার মাটিতে মহাত্মা গান্ধী প্রথম পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছিলেন। তারপরে ভারত যখন স্বাধীনতা অর্জন করে 1947, তার পরবর্তী পর্বে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু আফ্রিকা এবং ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ রাজনীতি বা জোট নিরপেক্ষতার নীতির মধ্যে দিয়ে চালনা করার ভাবনা বা চালিত করার ভাবনা সম্পর্কে ধারণা পোষণ করেছিল। কিন্তু ভারত আফ্রিকার সম্পর্কের, বিশেষ করে পররাষ্ট্র নীতির দিকে যদি আমরা তাকাই, তার চরিত্রগত দিক যদি আমরা চর্চা করি, তাহলে লক্ষ্য করি যে আফ্রিকা সম্পর্কে ভারতীয় বিদেশ মন্ত্রক পণ্ডিত জওহরলাল নেহেরু পরবর্তী সময় পর্বে খুব একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি। জাতীয়তাবাদ বা জাতীয় মুক্তি সংগ্রামের বিষয়ে অবশ্য ভারতের সমর্থন বরাবরই স্বাধীনতাকামী মানুষদের, শোষিত বঞ্চিত মানুষদের পাশেই ছিল, এবং তীব্র আন্তরিক সহানুভূতির সাথে ভারত তা উপলব্ধি করেছিল। আফ্রিকার রাষ্ট্রগুলির উন্নয়ন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি
বিষয়ে ভারত কিন্তু খুব সক্রিয় ভূমিকা একটা দীর্ঘ সময় গ্রহণ করেনি বা দেখায়নি বলা যায়। অথচ বিগত শতাব্দীর মধ্যভাগে যখন ভারত এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চল স্বাধীনতার জন্য পশ্চিমী শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে, তখন কিন্তু আমরা উভয় মহাদেশে মানুষের মধ্যে অনেকটা নিবিড় সংযোগ লক্ষ্য করি। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা শীর্ষক কবিতাটি আমাদের এ কথাই মনে করিয়ে দেয়। অথচ সমগ্র পৃথিবীর ভূখণ্ডের এক পঞ্চমাংশ অঞ্চল ছিল আফ্রিকা। আফ্রিকার আকৃতি মহাদেশগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আকৃতির প্রায় 4 গুণ হলো আফ্রিকা। বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা একাই এত বড় যে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান। আফ্রিকা মহাদেশের অনেকটা অংশকে উপত্যকাও বলা যায়। এবং সমুদ্র পৃষ্ঠ হতে গড়পড়তা এর দৈর্ঘ্য হলো 2000 ফুট। অধিকাংশ অঞ্চলই দুর্গম। মোটামুটি ভাবে বলা যায় আফ্রিকা সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি একটা সময় পর্যন্ত যথেষ্ট অবহেলিতই ছিল। 2008 সালের এপ্রিলে দিল্লিতে অনুষ্ঠিত ভারত আফ্রিকা ফোরামের AU আফ্রিকান ইউনিয়ন এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আফ্রিকার 55টি দেশ বা অঞ্চলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দিল্লিতে অনুষ্ঠিত ভারত আফ্রিকা ফোরামের এক শীর্ষ বৈঠকের মাধ্যমে এই সম্পর্কের একটা নতুন এবং সক্রিয় উদ্যোগের কর্মসূচি তৈরি হয়। বর্তমান একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারত এবং আফ্রিকার সম্পর্ক নতুন করে ভাবনার দ্বারা চালিত হওয়া কিছুটা অস্বাভাবিক নয়, বরঞ্চ অনেকটা সঙ্গত। তার কারণ আফ্রিকা প্রসঙ্গে যে জাতীয় মনোভাব স্বাধীনতা পরবর্তী সময় থেকে বলা যায় 2000 সাল পর্যন্ত দেখিয়েছে, তার সেই অবস্থানের কারণে এশিয়ার
অন্য শক্তিশালী রাষ্ট্র চীন আফ্রিকার বিস্তীর্ণ অংশে অর্থনৈতিক, বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং চীনা বাণিজ্যের একটা বিরাট অংশ বা চীনা উৎপাদনের একটা বিরাট অংশ আফ্রিকার বাজারগুলোকে ছেয়ে গেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত আফ্রিকার সম্পর্কে নতুন দিক ভাবতে শুরু করেছে। অবশ্যই ভারতের নিরাপত্তার স্বার্থে ভারতকে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার ক্ষেত্রেও আফ্রিকার এই ৫৫টি রাষ্ট্রের অনুমোদন বা সমর্থন কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। তাছাড়া ভারতের ক্রমবর্ধমান উন্নয়নশীল অর্থনীতির উৎপাদনের ধারাকে বজায় রাখার জন্য এবং তা বিনিয়োগ বৃদ্ধি করতে এবং ভারতে উৎপন্ন পণ্য সামগ্রী রপ্তানির ক্ষেত্রে আফ্রিকার এই অংশকে গ্রহণ করা যেতে পারে। আবার আফ্রিকার বিভিন্ন দেশগুলি বিশেষ করে নাইজেরিয়া, কেনিয়া এই সমস্ত অংশে যে অপরিশোধিত তেল ভান্ডার রয়েছে সেখান থেকেও ভারতের খনিজ তেল প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। তাই এই অংশে আমরা দেখতে পাই ভারতের বিভিন্ন কোম্পানিগুলি ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এর মতো কোম্পানিগুলি কাজ করে চলেছে। এমনকি মিত্তাল কোম্পানি আফ্রিকায় তাদের কর্মকাণ্ড বৃদ্ধি করেছে। তবে ভারত থেকে আফ্রিকার এই অংশে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি কাজ করেছে, যেমন উইপ্রো, টিসিএস এর মতো কোম্পানিগুলি। এছাড়াও ভারতের বিভিন্ন সামরিক সরঞ্জাম হালকা মাপের সেগুলি আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রকে দেওয়া হয়েছে এবং ভারতের বস্ত্র এবং বিভিন্ন শিল্প পণ্য এই অংশে রপ্তানি করা হয়েছে। আবার আফ্রিকার বিভিন্ন অংশ থেকে হিরে বা ডায়মন্ডের মতো
সামগ্রী, খনিজ তেল আমদানি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং সাম্প্রতিককালে 2014 পরবর্তী পর্বে ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ক্রমাগত বেড়েছে আফ্রিকার সাথে সম্পর্কের মাধ্যমে। এবং এক্ষেত্রে সক্রিয় উদ্যোগ গ্রহণ ভারত আফ্রিকা সম্পর্কে এক নতুন বাতাবরণ তৈরি করেছে। বিশেষ করে আমি বলতে চাই যে সম্পর্কটা 2008 বা 2005 এই সময় থেকে নতুন করে ভাবা হয়েছিল, সেই প্রক্রিয়াটা আজকে অনেক বেশি সক্রিয়তার সাথে ভাবা হয়েছে। যদিও আফ্রিকার একটা বিরাট অংশের বাজার এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ভারতের প্রতিবেশী চীন গ্রহণ করেছে, সেক্ষেত্রে আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের কার্যক্রমের বলতে পারেন আপনারা দৃষ্টি নিবন্ধ না হওয়া, সঠিকভাবে মানে সঠিকভাবে দৃষ্টি নিবন্ধ না হওয়া একটা কার্যকরী সমস্যা তৈরি করেছে। কিন্তু বর্তমান ভারত সরকার এ বিষয়ে সক্রিয় পদক্ষেপ নিয়ে আফ্রিকা এবং ভারতের সম্পর্কের এক মজবুত ভিত্তি প্রদান করেছে এবং সেই দিকেই এগিয়ে চলেছে। নিরাপত্তার ক্ষেত্রে নতুন করে আফ্রিকার বিভিন্ন দেশগুলির সাথে চুক্তিবদ্ধ হওয়া সম্ভব হয়েছে পেট্রোলিয়াম এবং অপরিশোধিত খনিজ তেল সরবরাহের ক্ষেত্রে, এবং ভারতীয় পণ্য সামগ্রীর প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতের বর্ধিত জনগণের কর্মসংস্থান এবং আফ্রিকানদেরকে নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ভারতের বিভিন্ন কোম্পানি বা ভারত সরকারের তরফ থেকে। এমনকি খেলাধুলা ক্ষেত্রেও অনেক বেশি ভিসার ক্ষেত্রে উদারীকরণ নীতি গ্রহণ করা হয়েছে, যা ভারত আফ্রিকার সম্পর্কে এক নতুন ক্ষেত্র রচনা করেছে। আমি আমার আলোচনার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকের ভারত এবং ল্যাটিন আমেরিকা। ভারত এবং ল্যাটিন আমেরিকা দেশগুলো মধ্যেকার সম্পর্ক প্রসঙ্গে বলতে হয়, ল্যাটিন আমেরিকা দীর্ঘদিন অবহেলিত, বিচ্ছিন্ন, অর্থনৈতিকভাবে দুর্বল, পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে গণ্য হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইত্যাদি রাষ্ট্রগুলো আজ নতুন করে আমাদের অর্থনৈতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে। ভারত নতুন করে ল্যাটিন আমেরিকায় সামরিক প্রশিক্ষণ, সফটওয়্যার আপডেশনের কাজ এবং নিরাপত্তার দিক থেকে বিভিন্ন গাড়ি আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলিতে বিক্রি করেছে। অন্যদিকে ল্যাটিন আমেরিকা
তার অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে এবং ভারতের মতো উন্নত রাষ্ট্রের সাথে সংযুক্ত হওয়ার নূতন পথ খুলতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব এই অংশে সবচেয়ে বেশি এবং চীন অবাধ বাণিজ্যের সুযোগ নিয়ে ল্যাটিন আমেরিকার দেশগুলিতে তার পণ্যের এক ব্যাপক বাজার তৈরি করেছে। ফলে ভারতকে আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার এই রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক নূতন করে তৈরি করতে হয়েছে, যা এতদিন ধরে, আমি বলতে চাই 2000 সালের পূর্বে অনেকাংশেই দুর্বল নীতির দ্বারা চালিত হয়েছিল বা অবহেলা তাচ্ছিল্যের স্তরে ছিল। 2000 সাল পরবর্তী পর্ব থেকে তা নতুন করে আমাদের ভাবনার মধ্যে এসেছে। তার ফলে 2014 সাল এ নতুন এনডিএ সরকার, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, বা মোদি গভর্নমেন্ট আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা সম্পর্কে নতুন করে তার ভাবনা চিন্তার মধ্যে স্থান দিয়েছে। এই অংশের বিভিন্ন রাষ্ট্রের সাথে নানান ধরনের সামরিক চুক্তি, পণ্য বিনিময় চুক্তি, ন্যাচারাল রিসোর্স উত্তোলন বা খনিজ পদার্থের উত্তোলন সংক্রান্ত চুক্তি ইত্যাদি কর্মসূচির মাধ্যমে সম্পর্কের একটা নতুন বাতাবরণ তৈরি করেছে। আমাকে আমার আলোচনা খুবই সংক্ষিপ্ত করতে হয়েছে, তার কারণ সময়ের একটা সমস্যা আমাদের রয়েছে। মোটামুটি ভাবে আমরা যেটা বলতে চাই তা হলো ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই দুই পাঠ এককের মধ্য দিয়ে ভারতের বিদেশ নীতির যে পরিমার্জন বা পরিবর্তিত রূপ ক্রমে ইউপিএ গভর্নমেন্ট থেকেও বর্তমান এনডিএ গভর্নমেন্ট এর রাজত্বকালে বা শাসনকালে বলতে পারেন আরো বেশি সক্রিয় উদ্যোগের মধ্য দিয়ে চালিত হয়েছে এবং ভারতকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা করা, প্রতিবেশী চীন, পাকিস্তান এর মতো রাষ্ট্রগুলির আগ্রাসন থেকে রক্ষা পাওয়া এবং সমগ্র মানব জাতির স্বার্থে বিদেশ নীতির ক্ষেত্রে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে
নতুন করে ভাবতে হয়েছে। তাই ভারতের বিদেশ নীতি শুধুমাত্র আর সীমিত কিছু রাষ্ট্রের, আমি বলতে চাই পাকিস্তান বা চীন বা সোভিয়েত রাশিয়া বা আমেরিকার মতো রাষ্ট্রগুলির ক্ষেত্রেই শুধু সক্রিয় নয়, পাশাপাশি পৃথিবীর সর্বস্তরের মানুষের বা সর্বস্তরের রাষ্ট্রগুলির ক্ষেত্রে নতুন ভাবনার দ্বারা চালিত হয়েছে। তাই ভারতের প্রধানমন্ত্রী মোদি আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন গোষ্ঠী বা সংস্থাগুলির সাথে নানান ধরনের চুক্তি বা দেশগুলির সাথে বা রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন ক্ষেত্র রচনা করেছে এবং তা ভারতের পক্ষে ক্রমাগত সদর্থক দিক হিসেবে গণ্য হচ্ছে। এই বলে আমি আমার আলোচনা আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, নমস্কার।